আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মেহেদি বিন মোস্তফা। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের নটরডেম কলেজ অলরেডি ভর্তি সার্কুলার প্রকাশ করেছে। সার্কুলারে তেমন নতুন কিছু নেই, আগের মতোই এবারও মিনিমাম যোগ্যতা চেয়েছে জিপিএ 5 এবং সিট সংখ্যা সম্ভবত একটু বাড়িয়েছে। আমাদের সময় একটু কম ছিল এর চেয়ে। এবং বাকি সব দিক দিয়ে মোটামুটি ঠিক আছে, সবকিছু আগের মতোই আছে। এবং আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আহ, আমি 21 ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম নটরডেম কলেজের। বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আহ, তোমাদের অনেকেই আমার ইনবক্সে সহ পার্সোনালি এবং কারো মাধ্যমে হোক আমাকে জিজ্ঞেস করেছো কিভাবে পড়াশোনা করবে এবং ওভারঅল টেকনিকটা তোমাদের কেমন হওয়া উচিত টুয়ার্ডস দ্য এক্সাম অ্যান্ড দ্য প্রিপারেশন। তো ওটা ভেবেই আজকের ভিডিওটা বানানোর চেষ্টা করছি। আশা করি এই ভিডিওতে তোমরা অনেকটাই উত্তর পেয়ে যাবে। তো ভর্তি প্রস্তুতি নিয়ে আসলে অনেকের অনেক রকম ধারণা আছে এবং অনেকের অনেক রকম অ্যাপ্রোচ আছে টুয়ার্ডস দ্য প্রিপারেশন অফকোর্স। কেউ কোচিং করে, কেউ আবার নিজে পড়ে। তো দুইটারই যথেষ্ট যুক্তি আছে। আমার কথা যদি বলি, আমি কোচিং করেছিলাম না। আমি আহ, তোমার পরীক্ষার পরে কিছুদিন ছুটি কাটিয়েছিলাম, কারণ টু বি অনেস্ট এটা তোমাদের জীবনের শেষ নিশ্চিন্তের একটা ছুটি। এরপর থেকে ছুটি পাবা, তবে নিশ্চিন্তের হবে না সেটা। ছুটি কাটিয়ে নাও, অলরেডি কাটিয়েছো। আমি ভিডিওটা অনেক লেটে বানাচ্ছি, সরি ফর দ্যাট, বাট ছুটি অলরেডি আমার মনে হয় কাটিয়ে ফেলছো। এতটাও ছুটি কাটানো উচিত না। তো আমি যেটা করেছিলাম, আমি মোটামুটি রেজাল্টের কিছুদিন আগ থেকেই ইচ্ছা ছিল যদি বাইরে পড়ি, আমি আমার বাসা পাবনা, যদি আমি বাইরে পড়ি তাহলে নটরডেম কলেজে পড়বো, আদারওয়াইজ আমি হয়তো আমাদের ওখানে ওখানে পাবনাতে অ্যাডওয়ার্ড কলেজে পড়বো। এবং আমি তোমাদেরকে অবশ্যই এই সাজেশনটাই দিব। অনেকে জিজ্ঞেস করেছো কলেজ চয়েসের ব্যাপারে। ইন্টার লাইফটা আসলে যদি একেবারে টপ নচ কলেজ না হয়, যেমন ঢাকার কিছু কলেজ আছে, নটরডেম কলেজ অ্যান্ড তোমার আরো অনেক আছে, রাজুক উত্তরা সহ আরো কিছু আছে, আমার এত বেশি জানা নেই। তবে কিছু কলেজ আছে যাদের আসলে কলেজেই পড়াশোনাটা হয় মেইনলি। কলেজের টিচারদের বলো, ল্যাব বলো, সবকিছু মিলে তাদের পড়াশোনাটা আসলে কলেজ কেন্দ্রিক। তাহলে তুমি কলেজটা চেঞ্জ করতে পারো রিগার্ডলেস অফ দ্য ডিস্টেন্স বিটুইন ইউর হোম অ্যান্ড কলেজ। সেটা যত দূরেই হোক তুমি করতে পারো। বাট আদার দেন দ্যাট, সরকারি কলেজগুলো টু বি অনেস্ট অনেক কলেজ আছে যেগুলোতে তোমার নিয়মিত ক্লাস হবে, হতেই পারে এবং হয়ও, কিছু কলেজ, অনেকগুলো কলেজেই হয়, বাট এগুলো আসলে ততটা ইফেক্টিভ না টু বি অনেস্ট। অনেকগুলো সিস্টেমেটিক কারণে হয়, সময়ের রিস্ট্রেন্ট থাকার কারণে হয়, ছুটির সরকারি কলেজগুলোতে ছুটি থাকে অনেক বেশি, সে কারণে হয়ে থাকে। তো আমি বলবো যে বাসার কাছের কোনো একটা কলেজে পড়ো এবং এখন তো অনলাইন সহ অফলাইনে সব জায়গাতেই ভালো ভালো টিচার পাওয়া যায়, এবং সেলফ স্টাডি, মেইনলি সেলফ স্টাডিতে ফোকাস করো, তাহলেই হবে। আর যদি তুমি বাইরে থাকতে চাও তাহলে আমি খুব বেশি কলেজ সাজেস্ট করবো না। তুমি নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট, এইগুলোতে ট্রাই করে দেখতে পারো। আদার দেন দ্যাট আমি সাজেস্ট করবো না বাসার বাইরে যাও, কারণ ইন্টার লাইফটা খুবই লিমিটেড একটা টাইমের মধ্যে তোমাকে কাটাতে হবে। এখানে নানান ধরনের সমস্যায় পড়ে সেগুলো থেকে কাটিয়ে ওঠার মতো সময় তোমার হাতে আসলে থাকবে না। এবার আসলে যেটার কথা বলছিলাম, প্রস্তুতি, আমি কি করতাম, আমি ওই কিছুদিন আগ থেকে, রেজাল্টের কিছুদিন আগ থেকেই বইয়ের কনসেপচুয়াল জিনিসগুলো পড়তাম। যেমন আমাদের ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, আইসিটি, বাংলা ইংলিশ। বাংলা ইংলিশ টু বি অনেস্ট আমি পড়িনি। ইংলিশ মোটামুটি পেরেছিলাম, আর বাংলা তেমন একটা পারিনি। খুব একটা যায় আসে না টু বি অনেস্ট, বাংলায় অত সময় দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি তুমি দিতে চাইলে দিতে পারো। মেইন ফোকাস করবা হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলাতে। তো আমিও এগুলা, এই সায়েন্সের এই সাবজেক্টগুলোর আসলে বইয়ের কনসেপচুয়াল জিনিসগুলো পড়েছিলাম, কারণ নটরডেম কলেজ তোমার কখনোই একেবারে এক্সেপশনাল কোনো প্রশ্ন করবে না। তোমার বইতে আছে এমন কনসেপ্টগুলোকে তারা ঝালাই করে নেবে। হয়তো আউট অফ দি বক্স প্রশ্ন করতে পারে, অর্থোডক্স না করে একটু আনঅর্থোডক্স টাইপের প্রশ্ন করতে পারে, বাট নেভার, এরকম হবে না যে তোমাকে একদম সিলেবাসের বাইরে প্রশ্ন করে ফেললো, এরকম হবে না। তো তোমার কাজ হবে এখন, তুমি অলরেডি তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো। যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমার ধারণা আছে কোন কোন অধ্যায়ে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট অ্যান্ড কোন কোন জিনিসে আসলে কনসেপ্টগুলো তোমার একটু ঝালাই করা দরকার। সেগুলো একটু দেখতে থাকো। তোমাকে যদি একটু উদাহরণ দেই তাহলে দেখো, ফিজিক্সে আমাদের বিবর্ধন বলো আলোর অধ্যায়ের, অথবা প্রতিসরণাঙ্ক, আবার বলো গতির অধ্যায়ে আমাদের গ্যালিলিওর সূত্র। দেখো, আমি বাকিগুলো কেন বলছি না, কারণ বাকিগুলো আসলে আমাদের বোর্ডেও আসতো এবং সেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ছিল, তাই আমরা ওগুলো ঝালাই করেছি অলরেডি। কিন্তু বইতে কিন্তু ওইগুলো বাদে আরো অনেক টপিক আছে। যেমন আমি যদি বলি, দ্বিতীয় অধ্যায়ের গ্যালিলিওর সূত্র, সাথে আরো পরন্ত বস্তুর সূত্রগুলো আর কি, আমি সেটা বলছি, প্লাস গ্রাফগুলা অ্যান্ড কিছু সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো আমরা এসএসসি তে পড়িনি, কারণ আমরা ভেবেছি এগুলো আসবে না। গ্যালিলিওর সূত্র আমরা ওইভাবে পড়িনি, কারণ আমরা ভেবেছি এগুলাও আসবে না। তাহলে যেগুলো আমরা ভেবেছি আসবে না বাট বইতে আছে, এগুলো একটু ভালো মতো ঝালাই করব।
আর যেগুলো অলরেডি আমরা পড়েছি সেগুলো আসলে একটু দেখলেই হবে, তাই একটু দেখতে থাকো ওগুলা। অ্যান্ড স্পেশালি ফোকাস অন দিস দ্যাট ইউ হ্যাভ ইগনোরড ইন দ্য পাস্ট। তো এগুলাতে একটু গুরুত্ব দাও। অ্যান্ড ম্যাথমেটিক্যালের কথা যদি বলতে যাই, সেম সবগুলোর ক্ষেত্রেই, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, হায়ার ম্যাথ বলো, সবগুলোর ক্ষেত্রে একই নির্দেশনা যে তোমার বইতে যা আছে সেগুলো সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার রাখো। আর যদি কেউ কোচিং করে থাকো, অলরেডি যারা কোচিং করার ইচ্ছা ছিল তারা অলরেডি কোচিং করে ফেলেছো, সো কোচিং করে অনেকে আসলে অনেক উপকার পেয়েছে। আমি পার্সোনালি করিনি, কারণ আমার মনে হয়েছে যে জিনিসটা আমার অলরেডি একবার পড়েছি এত বছর ধরে, এটা তো আসলে আর ইন্টারের অ্যাডমিশন না যে আমাকে এত ইয়া করতে হবে। তো আমি ওটা নিজেই প্র্যাকটিস করতাম, আলহামদুলিল্লাহ আমার হয়েছে। আবার অনেকে কোচিং করেছে, তাদেরও হয়েছে, ভালোভাবেই হয়েছে। সো ইটস আপ টু ইউ। কেউ কেউ সেলফ স্টাডি নিজে পড়তে পারে, কারো কারো আবার একটু হেল্প দরকার হয় কোচিং এর। সো কোচিং অবশ্যই হেল্পফুল, তোমরা যদি করে থাকো দ্যাটস গুড ফর ইউ। এবং এই গাইডলাইনগুলো মেনে চলো। তবে কোচিং এ আমার একটাই সমস্যা কোচিং এর ক্ষেত্রে, যে ওরা একটু এক্সট্রা পড়িয়ে ফেলে। দেয়ারফর হয় কি যে তোমার মনে হয় যে আসলে অনেক কঠিন হবে, বাট যদি একটু ফোকাস করো তাহলে সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স খুঁজে পাবা। আর যদি পরীক্ষার হলের কথা বলি, তাহলে তোমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমাদের বেলায় তো বোধহয় ক্যালকুলেটর নিতে দিয়েছিল যতদূর আমার মনে পড়ে, তবে ক্যালকুলেটর নিতে দেয় কিনা এটা একটু আগে থেকেই খেয়াল রাখবা, যে ক্যালকুলেটর আসলে অ্যালাউড আছে কিনা। আর পরীক্ষার হলে একটা বিষয় খেয়াল রাখবা, যে অনেকের অভ্যাস আছে যে আশেপাশের বন্ধুদের খাতাটা একটু দেখার অভ্যাস আছে, তো এটা করবা না। আসলে সাইলেন্ট এক্সপেলের অনেক রেকর্ড আছে আমাদের ইন্ডিসিতে, তো সেটা যদি করো তাহলে তুমি অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও দেখবা যে তোমার রেজাল্ট আসলে আসেনি। সো এটা বিষয়ে সাবধান থাকবা এবং নিজে যতটুকু পারবা সেটুকু দেওয়ার চেষ্টা করবা। সাথে লিখিতটা তোমাদের যদি পার হয়ে যায় আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা যদি এই পদ্ধতিগুলো মেনে চলো, আমি অবশ্যই একটু পরে তোমাদেরকে বিগত বছরের কিছু প্রশ্ন দেখাবো এবং সলভ করে দেখাবো আসলে বিষয়গুলো কেমন হয়, তোমরা একটু ধারণা পাবা, সেগুলো থেকে ধারণা পাবা এবং ওই অনুযায়ী পড়তে থাকবা। আর ভাইবাতে জাস্ট বি ইয়োর সেলফ। এখানে প্রশ্ন পারাটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এখানে প্রশ্ন তুমি কিভাবে সেটাকে তুমি অ্যাড্রেস করছো প্রশ্নগুলো পেয়ে, যে তুমি আসলে কেমন রিয়াকশন দিচ্ছ, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো ওই দিকটা ফোকাস করো, জাস্ট বি ইয়োর সেলফ অ্যান্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। তুমি এগুলাতে যদি একটু কনফিডেন্ট থাকো তাহলে হয়ে যাবে। এখন বাকিটা তোমরা পড়তে থাকো, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আর আমি তোমাদেরকে আমি কিছু বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করে দেখাচ্ছি, তোমরা তাহলে প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা পাবা। যদিও এনডিসিতে প্রশ্নটা আসলে তোমাদের হাতে দিয়ে দেয় না, দেয়ারফর প্রশ্নটা 100% ভাবে পাওয়া খুবই কঠিন। তবে প্রশ্নের প্যাটার্নও আবার চেঞ্জ হয়, অনেক সময় এমসিকিউ থাকে, অনেক সময় শর্ট কোশ্চেন থাকে, অনেক সময় শুধু শর্ট কোশ্চেন থাকে। অলদো এই জিনিসগুলো ভ্যারিয়েবলস, বাট একটা জিনিস কনস্ট্যান্ট, যে তাদের প্রশ্নের ক্যাটাগরি কখনো চেঞ্জ হয় না। প্রশ্নের ক্যাটাগরি বলতে তাদের সবসময় বেসিক থেকেই প্রশ্ন করে, অ্যান্ড এক্সেপশনাল কোনো কিছু করে না, আবার অতিরিক্ত সহজও করে না। সো প্রশ্ন যেমনই হোক, তুমি যদি এই অনুযায়ী প্রস্তুতি নাও, আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে চলো এখন সামনে কিছু প্রবলেমগুলো আমরা দেখি, ওগুলো দেখলে আমরা মোটামুটি একটা ধারণা পাবো। বিগত বছরের কিছু প্রশ্ন আমরা এখন একটু দেখি। প্রথম প্রশ্নে বলা হয়েছে, একটি মুক্তভাবে পতনশীল বস্তুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র অনুযায়ী আমরা জানি, কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা তার সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h প্রপোর্শনাল টু টি স্কয়ার। এখানে বলা হয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ড, অর্থাৎ h1 হবে 1 স্কয়ারের সমানুপাতিক, h2 হবে 2 স্কয়ারের সমানুপাতিক, h3 হবে 3 স্কয়ারের সমানুপাতিক। এখন এই তিনটা h কে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে 1:4:9 হবে, এবং এটাই আমাদের অ্যান্সার। দুঃখিত, এখানে অনুপাত কথাটা মিসিং হয়ে গেছে তোলার সময়। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। বলা হয়েছে, একটি বস্তুর ভরবেগ p এর গতিশক্তি যদি দ্বিগুণ করা হয় তাহলে নতুন ভরবেগটা কত হবে? এখানে কত হবে বলতে বোঝাচ্ছে পূর্বের ভরবেগের তুলনায় কেমন হবে। আচ্ছা, আমাদের ভরবেগ সম্পর্কে আমাদের ধারণা আছে, ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল, এবং গতিশক্তি হইল ½ mv², অর্থাৎ ভর এবং বেগের বর্গের গুণফলকে হাফ দিয়ে গুণ করলে গতিশক্তি বের হয়। যদিও আমাদের বইতে এই দুটোর মধ্যে সরাসরি সম্পর্কটা দেয়া নেই, তবে আমরা এমসিকিউ সলভ করার সময় অনেক জায়গাতে এরকম একটি ইকুয়েশন দেখেছি, E = p²/2m। এখন p মানে mv, আমরা একটু দেখি কিভাবে এসেছে। যদি আমরা একটু দেখতে চাই তাহলে mv² তাহলে m²v², নিচের m উপরের m কাটা যায়, এখানে হাফ থাকে, একটা m থাকে এবং v² থাকে, তাহলে এটা আলটিমেটলি ½ mv² হয়, যাকে এটার সমান। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে নতুন যে গতিশক্তিটা হবে, পুরাতন গতিশক্তির দ্বিগুণ, এই সেই আমার নতুন গতিশক্তি।
আচ্ছা, তাহলে পুরো এটার ভ্যালু তো আমরা অলরেডি জানি, কি p²/2m, সামনে একটা 2 আছে, দেখো 2। আচ্ছা, এবার নতুন ইকেতে আমরা যেহেতু নতুন ইকে, নতুন ধরনের গতিশক্তি, আমরা সেখানে নতুন ভরবেগটা দেই, পি ডট ধরলাম বা p1 ধরলাম। তাহলে p1/2m। দেখো এখানে তাহলে আমাদের কি হলো যে পুরনো যে আমাদের গতিশক্তির সমীকরণটা ছিল p²/2m, সেটা বসালাম, এবং নতুন ক্ষেত্রে আমরা ভরবেগটা ভিন্ন ধরলাম, p1 ধরলাম, p1/2m। এখানে এখন আমরা সলভ করি, এটা কেটে যায়, p²/m থাকে ইকুয়ালস টু p1²/2m থাকে, mm কেটে যায় এখানে, তাহলে দেখো p² ইকুয়ালস টু p1²/2। এখন যদি আমরা p1টাকে এ পাশে নিয়ে আসি, তাহলে √2 ইন্টু p হবে, অর্থাৎ নতুন যে ভরবেগ হবে তা পুরাতন ভরবেগের √2 গুণ হবে। তো এটাই ছিল, এটা আমরা এভাবে করতে পারি। পরবর্তী প্রশ্নটা CH4 অর্থাৎ মিথেন হতে CH-Cl3 প্রস্তুতি দেখাইতে বলছে। আচ্ছা, CH-Cl3 হলো ক্লোরোফর্ম। আমরা জৈব যৌগে অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রিতে মিথেনের ক্লোরিনেশন বা মিথেনের চেইন রিয়াকশন বা মিথেনের ইউভি রিয়াকশন এই নামে একটি রিয়াকশন করেছি। এটা নন স্টপ রিয়াকশন, আমরা প্রতিনিয়ত এটি ক্লোরিন তৈরি অ্যাড করতে থাকি এবং ওপাশে আমাদের যৌগগুলো আমরা পেতে থাকি। যখন আমাদের CH3Cl3 দেখাতে বলবে, আমাদের অবশ্যই শুরু থেকে বিক্রিয়াটা দেখাইতে হবে। প্রথমে আমরা কি করেছিলাম, CH4 এর সাথে Cl2 অ্যাড করেছিলাম। এই বিক্রিয়ায় প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে ছিল ইউভি রে। আমরা পেতাম CH একটা করে কমে যাবে আর একটা করে Cl যুক্ত হবে, প্লাস এখানে একটা Cl থাকবে, এখানকার একটা H যুক্ত হয়ে HCl গঠিত হবে। এবার পরবর্তীতে এই যে আমরা যে উৎপাদটা পেলাম সেটা আবার বিক্রিয়ক আকারে চলে আসবে, CH3Cl, আবার Cl2 যোগ করবো আমরা, তাহলে একটা Cl এখানে চলে যাবে হাইড্রোজেনের পরিবর্তে, সেই হাইড্রোজেন আর এখানকার বেঁচে থাকা আরেকটা Cl মিলে HCl তৈরি হবে। এখানকার একটা হাইড্রোজেন কমে গেল, একটা Cl চলে আসলো, তাহলে CH2Cl2। এগেন এটা হবে আমাদের আবার বিক্রিয়ক, CH2Cl2 প্লাস Cl2। তাহলে কি হবে, CH3 একই রকম আমাদের মেকানিজম, যেখান থেকে একটা H সরে যাবে, Cl চলে আসবে, তাহলে দেখো দুইটা ছিল, আরেকটা চলে আসলে CH3 প্লাস ওই দুটো মিলে HCl গঠন হবে। আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ এটাই চেয়েছে, এ পর্যন্ত দেখালে আমাদের চলে যাবে। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে CH3 CH2 COO অর্থাৎ সোডিয়াম প্রোপানয়েড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করেছে, ফলে এ যৌগ উৎপন্ন হয়েছে, তার সাথে আবার Cl2 রিয়াকশন করেছে, তার ফলে বি যৌগ উৎপন্ন হয়েছে, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মিডিয়ামে রিয়াকশন করেছে, এবং অবশেষে আমরা সি পেয়েছি। আমাদেরকে এ ও সি আইডেন্টিফাই করতে বলেছে, তার মানে আমাদেরকে বিক্রিয়াগুলো কমপ্লিট করতে হবে। আমরা একটু লিখি, যা বিক্রিয়া দেওয়া আছে এটা লিখি, তাহলে CH3 CH2 COO প্লাস NaOH। এটা করলে আমরা যে জিনিসটা পাবো সেটা এ। তাহলে এই রিয়াকশনটা আগে আমরা কমপ্লিট করি। এটা সোডালাইমের রিয়াকশন। এই রিয়াকশনে COO এবং NaO পর্যন্ত মিলে একটা যৌগ তৈরি করে, সেটা হলো Na2CO3, আর বাকি সবগুলো মিলে আরেকটি যৌগ তৈরি করে, সেটাই আমাদের এ বলা আছে। আচ্ছা, CH3 CH2 আর H কত হয়, CH3। তাহলে আসলে এ ছিল ইথেন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। এই এ আবার Cl2 এর সাথে যুক্ত হয়েছে, তাহলে CH3 এটা Cl2 এর সাথে যুক্ত হয়েছে। এটা আসলে হ্যালোজেনেশন অফ অ্যালকেনের সাথে হ্যালোজেন যুক্ত হয়েছে, তাহলে এখানে CH3 থাকবে, CH একটা H চলে যাবে, Cl এখানে চলে আসবে, এবং ওই দুইটা মিলে HCl এর মতো গঠন করবে, অর্থাৎ ঠিক এই রিয়াকশনটার মতোই। এটা ছিল আমাদের বি, যদিও এটা আমাদের কোনো কাজের না, মানে আমাদের উত্তরে চাইনি, তবে এটা আমাদের লাগবে এখন এই রিয়াকশনের জন্য। তাহলে CH3 CH2 Cl রিয়াকশন করেছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে, মনে রাখতে হবে এটা বি। পটাশিয়াম হাইড্রোক্সাইডটা ছিল অ্যালকোহলীয় মিডিয়ামে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য,
কারণ এটা যদি অ্যাকুয়াস মিডিয়ামে হয় তখন কিন্তু অন্য ধরনের যৌগ তৈরি হবে। আচ্ছা, অ্যালকোহল মিডিয়ামে যখন এটা রিয়াকশন করবে তখন আমাদের পটাশিয়ামের এখান থেকে আমাদের কি হবে, এখান থেকে একটা HCl আলাদা হয়ে যাবে, সেই HCl এর সাথে রিয়াকশন হবে এবং এটি আলাদা পড়ে থাকবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা HClটা আলাদা করে নেই, একটা H এখান থেকে আসবে, এটা বিক্রিয়ার আমরা টেকনিক জানতেছি, আর এখান থেকে একটা Cl চলে আসবে, এই দুটা মিলে HCl গঠন করবে। এই HCl এর সাথে রিয়াকশন করবে। তাহলে HCl এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি রিয়াকশন করে ইন অ্যান অ্যালকোহলিক মিডিয়াম অফ কোর্স, তাহলে হবে KCl এবং পানি, অর্থাৎ প্রশমন বিক্রিয়া, লবণ এবং পানি। তাহলে তার আগে কি উৎপন্ন হবে, এখান থেকে যদি একটা HCl চলে যায় তাহলে CH3 থেকে CH2 হবে, এখান থেকে Cl চলে গেলে এটাও CH2 হবে, সেক্ষেত্রে এখানে ডাবল বন্ড হবে এবং এটি ছিল আমাদের C। তাহলে আমরা A এবং C কে আইডেন্টিফাই করলাম। এবার আসে আমাদের 5 নম্বরটা, 25 গ্রাম জিঙ্ক কার্বনেট উত্তপ্ত করলে কত গ্রাম জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এই ধরনের যখন আমাদের কোনো স্টয়কিওমেট্রি অর্থাৎ কেমিস্ট্রির হিসাব নিকাশ সম্পর্কে ম্যাথ থাকবে, তখন আমাদেরকে প্রথমে রিয়াকশনটা কমপ্লিট করতে হবে। তাহলে ZnCO3 কে আমাদেরকে কি বলছে, উত্তপ্ত করতে বলেছে। যদি উত্তপ্ত করি তাহলে ZnO এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। আমাদেরকে বলা হয়েছে কতটুকু, অর্থাৎ 25 গ্রাম এটাকে যদি আমি গরম করি, উত্তপ্ত করি, তাহলে কতটুকু এটা উৎপন্ন হবে। তাহলে আগে দেখি যে রিয়াকশনে আসলে কি হচ্ছে। রিয়াকশনে এটার 1 মোল তৈরি করছে, কারণ বিক্রিয়াটা অলরেডি ব্যালেন্স করা আছে। এবং বিক্রিয়া ব্যালেন্স করা থাকলে আমাদের সামনের সংখ্যাগুলো দেখলেই চলে, ব্যালেন্স করার পরেও সামনের সংখ্যা দেখলেই চলে। এটাও 1 মোল, এটাও 1 মোল। কিন্তু যেহেতু এখানে আমাদের মোল সংখ্যা দিয়ে কিছু চাইনি, তাহলে এগুলোকে আমরা ভরে প্রকাশ করব। এটার 1 মোল মানে আমরা একটু হিসাব করি যে এটার 1 মোল মানে আসলে কত দাঁড়ায়। জিঙ্কের ভর 65, তাহলে 65 যোগ কার্বন 12 প্লাস অক্সিজেন 16 গুণ 3, এটা 125 গ্রাম। এবং আমরা জানি জিঙ্ক আবার সেই 65 and 16, এই দুটো আমরা যদি যোগ করি তাহলে দাঁড়ায় 81 গ্রাম। তাহলে আমরা রিয়াকশন থেকে খুব সহজেই লিখতে পারি যে 125 গ্রাম জিঙ্ক কার্বনেট ইকুয়ালস টু 81 গ্রাম জিঙ্ক অক্সাইড। তাহলে 1 গ্রাম জিঙ্ক কার্বনেট ইকুয়ালস টু 81 ডিভাইডেড বাই 125 গ্রাম জিঙ্ক অক্সাইড। আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে চেয়েছে 25 গ্রাম জিঙ্ক কার্বনেট, তাহলে 25 গ্রাম জিঙ্ক কার্বনেট ইকুয়ালস টু 81 ইন্টু 25 ডিভাইডেড বাই 125। এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে 81 into 25 divided by 125, এটার আনসার আসবে 16.2 গ্রাম জিঙ্ক অক্সাইড। সুতরাং 25 গ্রাম জিঙ্ক কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা 16.2 গ্রাম জিঙ্ক অক্সাইড পাবো। আরো কিছু প্রশ্ন দেখা যাক। দেখো, এটা 4টি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে তা কোন ধরনের সংখ্যা হয়। এটাও 2024 সালে এসেছে। আচ্ছা, 4টি ক্রমিক সংখ্যা আমরা ধরে নিলাম x প্লাস 1, x প্লাস 2 এবং x প্লাস 3। তাহলে প্রশ্ন মতে আমাদেরকে বলা হয়েছে যে এই 4টার গুণফল প্লাস 1, তাহলে x ইন্টু x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, এগুলো প্রত্যেকটাই গুণ আকারে লিখলাম, তার সাথে 1 যোগ করলাম। এখানে আমি জানি এখানে একটা বাংলায় বলা হয়েছে, তবুও আমরা একটু আমাদের বীজগণিতের সুবিধার্থে আমরা এটাকে 1 হিসেবেই ম্যাথটা করলাম। তাহলে এটাকে আমরা গুণ করি x স্কয়ার প্লাস x, এবং এই দুটাকে আমরা x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র দিব, অর্থাৎ x স্কয়ার প্লাস 5x প্লাস 6 প্লাস 1, প্লাস 1টাকে আমরা আপাতত আলাদা রাখি। এবার এইগুলোকে যদি আমরা গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 x স্কয়ার দিয়ে এটা প্লাস x স্কয়ারের সাথে 5, 5x কিউব
প্লাস 6x স্কোয়ার প্লাস এক্স কিউব অ্যাগেইন প্লাস 5x স্কোয়ার প্লাস 6x অ্যান্ড 1টা আমাদের রয়ে গেছে। এখন এটাকে আমরা একটু যোগ করে দেখি। x টু দি পাওয়ার 4 কিউব আছে দুইটা, অর্থাৎ 5x কিউব এবং x কিউব, তাহলে 6x কিউব প্লাস এখানে 6x স্কোয়ার প্লাস x কিউব প্লাস 1। সরি, এখানে একটু ভুল গেছে আমাদের, এখানে 6x স্কোয়ার আর 5x স্কোয়ার মিলে 11x স্কোয়ার হবে। আচ্ছা, এটা আমাদের যোগফল। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। মূলত এখানে তাহলে আমরা x টু দি পাওয়ার 4 রাখলাম প্লাস 6x কিউব কে এভাবেই রাখলাম প্লাস এটাকে 9x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার লিখলাম প্লাস x কিউব প্লাস 1। কেন এটা করলাম একটু পর আমরা জানতে পারবো। আচ্ছা, x টু দি পাওয়ার 4 যেটা, সেটাকে আমরা এভাবে লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার এটা, এবং এটাকে আমরা লিখতে পারি, এটাকে আপাতত এভাবেই রাখি আমরা, তারপরে সাজানোর সুবিধার্থে এটাকে আমরা 3x হোল স্কোয়ার লিখলাম এবং এটাকে লিখলাম 1 স্কোয়ার। এটাকে আমি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আকারে সাজাতে চাচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে আমি এভাবে কেন সাজাতে চাচ্ছি। তুমি যখন ম্যাথগুলো করতে থাকবা তখন বুঝতে পারবা যে এটাকে আসলে কিছু ম্যাথ আছে না যে আমরা টেকনিকটা একটু মনে রাখি, এটা অনেকটা ওই ধরনের ম্যাথ যে এটাকে আমরা কোনো না কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে আনার জন্য এটাকে একটা নির্দিষ্ট উপায় আমরা সাজাচ্ছি, সেই সাজানোর উদ্দেশ্যে এমনটা করা। তারপরে এই তিনটাকে আমি দেখো এইখানে তিনটা জিনিসকে আমরা আলাদা করে এইভাবে স্কোয়ার আকারে লিখলাম। এখন আমাদের জন্য সাজানোটা সহজ হবে। আমাদের সূত্রের বাকি অংশ 2ab 2bc 2ca, এটাকে আমি যদি a ধরি, এটা b এটা c, তাহলে 2ab, এখানে এটা আছে x স্কোয়ার, bটা আছে 3x, দেখো 3 দুগুণ 6x কিউব, দেখো মিলে গেছে, প্লাস দ্বিতীয়টা বলেছিলাম 2bc, bc বলতে 2 ইন্টু 3x ইন্টু 1, তাহলে 2 ইন্টু 3x ইন্টু 1, এটা হয় দেখো 6x, এটাও আমাদের সরি এটাও 6x আমাদের মিলে যাওয়ার কথা। সরি, আমি 6x টা তুলিনি এখানে, এই যে এখানে 6x টা মিসিং চলে গেছে, সরি মিস্টেক। সো 6x এটাও আমাদের মিলে গেল। দেন 2ca, 2 ইন্টু এখানে c টা 1 এবং এটা, তাহলে 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 1, দেখো 2x স্কোয়ার, এটাও মিলে গেল। তাহলে দেখো আমরা এটাও পেলাম। তারপরে আমরা এটা ভুল করে তুলেছি, এটা হবে না, এটা পেলাম এবং এটাও পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের সূত্রটা, আমাদের সম্পূর্ণ সূত্রটা আমাদের ফর্ম করা শেষ। এটাকে যদি আমরা এখন লিখি তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কোয়ার, a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র পড়লো। তাহলে আমার এখান থেকে এখানে তোলাটা একটু আমার সমস্যা হয়েছিল, সেটা হলো আমি এক্স কিউবকে বারবার তুলে ফেলেছি, যদিও এখানে এক্স কিউব ছিল। দেখো এখানকার একটা এক্স কিউব এবং এই এক্স কিউব নিয়ে আমি 6x কিউব লিখছিলাম, পরে আবার এক্স কিউব লিখছি, এটা আসলে 6x হবে, এখানে একটু কারেকশন করে নিবা। এবং এটাকে আমি এই আকারে লিখলাম। তাহলে দেখলাম যে চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। এখন এটা যদি এমসিকিউতে আসে তাহলে কি এরকম ভাবে করবো? না, এরকম ভাবে করার দরকার নেই। এটা যদি লিখিততে আসে তাহলে আমি এরকম ভাবে করবো, বাট এমসিকিউতে আসলে আমরা জাস্ট সহজে করবো। দেখো চারটি ক্রমিক সংখ্যা কি 1 2 3 4, 1 2 3 4 যদি আমরা গুণ করি কত হয় 24, 24 সাথে যদি আমি এক যোগ করি কত হয় 25। 25 কোন ধরনের সংখ্যা? হ্যাঁ, 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এটাকে যদি আমরা রুট করি তাহলে একটা পূর্ণ সংখ্যা পাবো, √25 = 5। আচ্ছা, পরবর্তীতে আসো, একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, বৃত্ত চাপের দৈর্ঘ্য অর্থাৎ S = 8, এটাকে আমরা একটু ইংলিশে লিখছি 8 সেন্টিমিটার। তুমি এটাকে ইংরেজিতে লিখলে কোনো সমস্যা নেই, তবে যদি পারো, যদি তুমি কমফোর্টেবল ফিল করো যে বাংলায় দেয়া আছে আমি বাংলাতেই করব, তাহলে করতে পারো। তবে কি বাংলাটা আসলে আমাদের বীজগণিত করার ক্ষেত্রে অভ্যস্ত না, বা ত্রিকোণমিতি আমরা বাংলায় করিনি, সো সমস্যা হইতে পারে। তাই আমি প্রিফার করব যে এটা ইংলিশে করো, তাহলে ভুলের সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, আমরা একটা সূত্র জানি S = r থিটা। এখান থেকে আমাদের যেহেতু কোণের ভ্যালুটা চেয়েছে, থিটা = S/r, এখানে S এর ভ্যালুটা 12 and 8, অর্থাৎ এখানে যদি আমরা উভয়টাকে 4 দিয়ে ইয়া করি তাহলে 3/2। 3/2 এটা কি? এটা হলো রেডিয়ান। এটাকে যদি ডিগ্রিতে নিতে চাও আমার মতে নেওয়ার দরকার নেই, তবে নিতে চাইলে নিতে পারো। সেক্ষেত্রে এটাকে জাস্ট 180/π দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে।
তাহলে এভাবে আমরা রেডিয়ানটা বের করে দিব। এবার নেক্সট প্রশ্নটা দেখো, 1 গ্রাম ভরের একটি বৃষ্টির ফোঁটা সমবেগে পতিত হলে ক্রিয়াশীল নিট বল কত? প্রশ্নটা পরে অনেকের মনে হতে পারে ওয়াও কি সুন্দর একটা ম্যাথ দিয়েছে, অর্থাৎ এটা অনেক হাই লেভেলের একটা ম্যাথ, বৃষ্টির ফোঁটা পড়ছে, সেটার মধ্যেকার নিট বল বের করতে বলছে, কোনো ডাটা দেয়া নেই। বাট একটু আমরা লক্ষ্য করি এনডিসি এই ধরনের কাজগুলো করে যে তারা কনসেপচুয়াল জিনিসটা এত ফোকাস করে যে তারা আশেপাশে অনেক অলংকার দিয়ে থাকলেও ছোট্ট একটা জায়গায় একটা সুন্দর একটা শব্দ বলে দেয়, যার ফলে আমরা এটা সহজেই বুঝতে পারি। দেখো, বৃষ্টির ফোঁটা হোক, গাড়ি হোক, মানুষ হোক আর হাতি হোক, যেই হোক, যদি সে সমবেগে পড়ে বা গড়ে যা করে করুক, সমবেগ থাকলে সেখানে আলটিমেটলি নিট বল শূন্য। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে কি গ্র্যাভিটি কাজ করছে না? অবশ্যই করছে। গ্র্যাভিটি যেমন কাজ করছে, বাতাসের ঘর্ষণ বলও কাজ করছে। গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, বাতাসের ঘর্ষণ বল উপরের দিকে কাজ করছে। দুইটা যদি সমান হয়ে দাঁড়ায় তাহলে তো তার নিট বল শূন্য হবে। সেটা যদি নিট বল শূন্য হয় তাহলে কি সেটার বেগ বাড়বে? না, বাড়বে না। আর যদি বেগ না বাড়ে তাহলে তাকে আমরা কি বলি? সমবেগ। এখানে সেটাই বলা হয়েছে, যদি সে সমবেগে পতিত হয় তাহলে নিট বল কত? তাহলে অ্যান্সার হবে নিট বল হবে শূন্য, শূন্য নিউটন। এটাকে তুমি ব্যাখ্যা করতে পারো, আবার না করলেও খুব একটা সমস্যা নেই, যেহেতু শুধুমাত্র উত্তর চেয়েছে। তবে আমার মতে একটু ব্যাখ্যা করে দাও, একটু সময় গেলে গেল, সমস্যা কি? আচ্ছা, এবার বলো, প্রশ্নটা হলো 25 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে রুট দেওয়া হয়েছে, ফাংশনটির ডোমেইন নির্ণয় করো। আচ্ছা, ডোমেইন বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই, যে ডোমেইন বলতে বোঝায় কোনো একটা, মনে করো একটা ব্লেন্ডারের মধ্যে, এটা শর্টকাটে আমি বোঝাচ্ছি আপাতত, একটা ব্লেন্ডারের মধ্যে তুমি কমলা দিতে পারো, আপেল দিতে পারো, আনারস দিতে পারো, গ্রেপস দিতে পারো, যার ফলে তুমি কমলার জুস পাবা, আপেলের জুস পাবা, আনারসের জুস পাবা এবং গ্রেপসের জুস পাবা। এই ব্লেন্ডার, অর্থাৎ ব্লেন্ডার একটা ফাংশন, এটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত এটা ভেঙে না যাবে। বাট সামহাও তুমি ভাবলা যে আমি ইটের জুস খাবো, তুমি এর মধ্যে ইট দিয়ে দিলা, ইটের জুস কি তুমি পাবা? বরং ব্লেন্ডারটা ভেঙে যাবে না? তাহলে আমরা বলবো এই ব্লেন্ডারের ক্ষেত্রে ডোমেইন ছিল কমলা, আপেল, আঙ্গুর, আনারস এবং আরো অনেক ফল, যা আমরা দিতে পারতাম কিন্তু দেইনি, কিন্তু দিতে পারতাম, এবং ওগুলো দিলে আমার ব্লেন্ডার ভাঙতো না। ব্লেন্ডার হয়তোবা ব্লেন্ডার অবশ্যই আমাদের সেই জুসগুলো দিত, ব্লেন্ডার ভেঙে যেত না। অর্থাৎ ওই সবগুলো ফল এই ব্লেন্ডারের জন্য ডোমেইন। আর যেটা দেওয়ার ফলে ভেঙে যাবে, যেটা দেওয়ার ফলে ওই ব্লেন্ডার আর কাজ করবে না, সেটাকে বলছি আমরা ওটা ডোমেইন নয়। এখন এই 25 রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, এটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে? ঠিক ততক্ষণ যতক্ষণ 25 মাইনাস এক্স স্কোয়ার এই পুরো ভ্যালুটা 0 হবে অথবা তার থেকে বড় হবে। কারণ আমরা জানি রুটের নিচে নেগেটিভ হয় না, নেগেটিভ হইলে সেই রুটের কোনো ভ্যালু আমরা পাই না, ফাংশনটা ব্রেক ডাউন করে। তাহলে ফাংশনটা ব্রেক ডাউন করার আগ পর্যন্ত এই ফাংশনে যা যা বসাতে পারবো সবই তার ডোমেইন। সেক্ষেত্রে আমরা জানি রুটের নিচে কখনো নেগেটিভ হয় না, বাট 0 হইতে পারে। সো 0 এবং তার থেকে বড় যা আছে সবই হবে, পুরোটার ভ্যালু। এখন অসমতার পদ্ধতিতে আমরা যদি এটা সলভ করি, আমাদের হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল মাইনাস 25। এখন মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে চিহ্নটা যেরকম ছিল ঠিক উল্টে যাবে, 25 এবং এক্স। এখানে আরেকটা বিষয়, এখানে প্লাস মাইনাস এখানে হবে, 5 এখানে হবে। প্লাস মাইনাস কেন এখানে হবে? আচ্ছা, এটা আমাদের প্রশ্ন হতে পারে যে রুট 25 মানে তো ভাই আমরা জানি যে প্লাস মাইনাস 5। নো, নেভার। তুমি ক্যালকুলেটরে মান বসাও রুট 25, দেখো ও তোমাকে কি দেয়, ও তোমাকে পজিটিভ 5 দিবে, মাইনাস 5 দেবে না। অর্থাৎ যদি আমরা কোনো ইকুয়েশন সলভ করি এবং সেখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 বা 36 থাকে, এর মানে ওই এক্স এর ভ্যালু পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। রুট ওভার 36 এর ভ্যালু সবসময় +6, রুট ওভার 25 এর ভ্যালু সবসময় 25। সো আমরা প্লাস মাইনাসটা এখানে দিব। তাহলে প্লাসের জন্য যদি আমরা সমাধান করি তাহলে তো হয়ে গেছে এটাই। এখন মাইনাসের জন্য যদি করি তাহলে মাইনাস এক্স 5, দেন এগেইন মাইনাস দিয়ে গুণ করতে হবে, চিহ্ন আবার উল্টে যাবে। তাহলে এক্স এর ভ্যালু যদি 5 অথবা তার থেকে ছোট হয় এবং এক্স এর ভ্যালু যদি -5 অথবা তার থেকে বড় হয়, তাহলে এই ফাংশনটা কন্টিনিউ করবে, রান করবে, চলবে। অর্থাৎ এটার ডোমেইন কি হবে? এটাকে আমরা ব্যবধির মাধ্যমে লিখতে পারি অথবা জাস্ট এভাবে লিখতে পারি, -5 থেকে বড় 5 -5 থেকে সমান অথবা তার থেকে বড় এবং 5 এর ছোট অথবা তার সমান। এটা হলো আমাদের সেই ডোমেইন অফ দিস ফাংশন। গেল। এবার আসলে এই ম্যাথটা খুব ইজি একটা ম্যাথ, বাট একটু এখানে আমাদের বই থেকে একটু ডিফারেন্ট করেছে। এখানে দেয়া আছে sin a = 3/5 × tan a। যদি এটা ঋণাত্মক হয়, এই জিনিসটা যদি tan a যদি ঋণাত্মক হয়, এই প্রশ্নটা বোধহয় আমার তোলা কোথাও ভুল হয়েছে। এটা কোনটা কি ঋণাত্মক বলেছে আমি সঠিকভাবে বুঝতে পারছি না। এখানে হয়তোবা sin a = 3/5 দেওয়া আছে এবং tan a ঋণাত্মক বলা আছে। আচ্ছা, আমরা সেটা ধরে আপাতত করি। sin a যদি হয়
3/5। সুতরাং সাইনের আমরা একটা ছন্দ জানি, সমুদ্রে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তার মানে এটা লম্ব, এটা অতিভুজ। আমি এগুলোকে মনে রাখার জন্য লম্বকে এল বলি, অতিভুজকে এ বলি, বাঙালিয়ানা টাইপের আর কি। তাহলে ভূমি কি হবে? ভি বললাম, ভূমি হবে 5² - 3², এটা রুট, অর্থাৎ আমরা কিছু করে দেখি, আসবে 4। তাহলে ভূমি পেলাম আমি 4, অতিভুজ 5 অ্যান্ড লম্বটা 3। এখন যেহেতু বলেছে যে আমাদের ট্যান এটা ঋণাত্মক, আমরা জানি ট্যান এ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্বটা আমরা অলরেডি পজিটিভ পেয়েছি, সুতরাং ভূমিটা নিঃসন্দেহে নেগেটিভ হবে। তো যদি তাই হয় তাহলে আমরা এখন এটা একটু সলভ করার চেষ্টা করি। যে এখানে বলা আছে সাইন এ প্লাস কজ মাইনাস এ ডিভাইডেড বাই সেক মাইনাস এ প্লাস ট্যান মাইনাস এ। এখন আমরা যদি একটু দেখি যে এখানে জাস্ট রেগুলার আমরা মাইনাসটা আসলে সামনে থাকলে কি হয় সেটা একটু দেখি, এটাকে ওইভাবে সাজাই। তাহলে সাইনে কজটা মাইনাসকে খেয়ে ফেলে, তাহলে প্লাস প্লাসই থাকবে এবং কজ মাইনাস এটা কজ এ হয়ে যাবে। কজের বিপরীত যেহেতু সেক, তাহলে ওটার ক্ষেত্রেও সেম সেক এ, কোনো পরিবর্তন নেই। কিন্তু ট্যানের ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এবং ট্যান এ। এখানে আমরা প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দিতে পারবো। ভ্যালুটা কেমন হবে? সাইনে অলরেডি দেয়া আছে 3/5 প্লাস কজ আমরা বের করতে পারি, কবরে ভয় অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ভূমি -4 অতিভুজ 5, তাহলে -4/5 ডিভাইডেড বাই সেক এ, অর্থাৎ কজের বিপরীত। দেখো কজ যদি আমরা এটা পাই তাহলে 5/4, সামনে মাইনাস, এখানে মাইনাস। ট্যানে, ট্যানে মানে ট্রেনে লোকে ভর্তি, অর্থাৎ লম্ব বাই ভূমি। এখানে লম্ব আমাদের 3, ভূমি -4, সো মাইনাস মাইনাসে দেন প্লাস 3/4। এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের উত্তর চলে আসবে। সলভ করা খুবই ইজি। এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব, এখানেও আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। দেন যেহেতু দুইটা তারা ভাগ অবস্থায় আছে, নিচেরটাকে উল্টে তার সাথে গুণ করব, কিছু কাটাকাটি যাবে এবং থাকবে। তো আজকের মতো এটুকুই। তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও এবং এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও। ইনশাল্লাহ তোমাদের যদি বেসিক ভালো থাকে তাহলে কোনো সমস্যা হবে না। এবং প্রকৃতপক্ষে আমরা শেষ মুহূর্তে এসে তেমন কিছু করতে পারি না, যা আমরা পড়েছি সেগুলো আমরা ঝালাই করতে পারি। এবং লেটস হোপ ফর দ্য বেস্ট দ্যাট এটা তোমাদের জন্য যথেষ্ট হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।